আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথার ঘটনা। আজকের ঘটনাগুলো এতটা ইউনিক আর এতটা দারুণ না, আমি তোমাদেরকে বলছি এমন ঘটনা হয়তো গত 2 মাসেও আসেনি। এইরকম টাইপের ঘটনা আর কি, খুব দারুণ। তাই তোমরা আর একদম দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। দাদা নমস্কার। আজ আমি তোমাকে যে ঘটনাটা বলবো সেটা মনে পড়লে আজও আমার শরীর শিউরে ওঠে, শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে যায় যতবার এই ঘটনার কথা মনে পড়ে। কারণ ঘটনাটা এমন এক সময়ে ঘটেছিল যখন আমাদের গ্রামে কেউ এইসব বিষয় নিয়ে মজা করতো না, বরং সবাই চুপচাপ থাকতো, যেন বিষয়টা না বললেই ভালো। আমার মামার বাড়ি নদীর ধারে এক গ্রামে। চারপাশে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর পুরনো কিছু গাছ। বিশেষ করে একটা বিশাল বট গাছ ছিল, যেটার নিচে সন্ধ্যের পর কেউ দাঁড়াতো না। গ্রামের লোকেরা বলতো ওই গাছটার কাছে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু এইসব গল্প আমি তখন সিরিয়াসলি নেইনি। সে সময় আমার মামাতো দিদি মিতা 7 মাসের প্রেগনেন্ট। বিয়ের 3 বছর পর তাদের প্রথম সন্তান আসছে বলে বাড়িতে সবার খুব আনন্দ। মিতা দিদি খুব শান্ত স্বভাবের মানুষ, হাসি খুশি, কারোর সঙ্গে ঝগড়া করতো না। কিন্তু ঘটনার আগের সপ্তাহ থেকেই তার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম প্রেগনেন্সির জন্যই হয়তো মুড বদলাচ্ছে, কারণ কখনো সে একদম চুপচাপ বসে থাকতো, আবার কখনো হঠাৎ করে অকারণে রেগে যেত। কিন্তু আসল অস্বাভাবিক ঘটনাটা শুরু হয় এক বিকেলে। সেদিন বৃষ্টি পড়ছিল হালকা, আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। বিকেল 4টের মধ্যেই মিতা দিদি বলল যে একটু হাঁটতে যাবে। ডাক্তার নাকি বলেছে হাঁটা ভালো, তাই মামি তাকে যেতে দিলেন। কিন্তু সমস্যা হলো, সেই যে পথে গেল সেটা ছিল ওই পুরনো বটগাছের দিকের রাস্তা, যেটা দিয়ে সাধারণত কেউ যায় না। প্রায় আধ ঘন্টা পরে যখন বাড়ি ফিরল, তখন তাকে দেখে প্রথমে আমার অদ্ভুতই লাগলো, কারণ তার মুখটা একদম ফ্যাকাশে, চোখ দুটো কেমন যেন কোঠরের মধ্যে ঢুকে গেছে এইটুকু সময়ে। আর সে কারোর সঙ্গে না সেরকম কথা বলছিল না, শুধু সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমরা ভেবেছিলাম হয়তো শরীর খারাপ লাগছে, কিন্তু সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে। রাত প্রায় 1টা হবে। হঠাৎ রান্নাঘরের দিক থেকে শব্দ আসতে লাগলো, যেন কেউ হাঁটছে। মামা উঠে দেখে রান্নাঘরের দরজা খোলা আর মিতা দিদি সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক ছিল না, সে একদম স্থির হয়ে দরজার দিকে তাকিয়েছিল। মামা তাকে ডাকতেই সে ধীরে ধীরে ঘুরে তাকালো, আর সেই মুহূর্তে মামা বলেছিলেন তার চোখ দুটো এমন ছিল যেন সে মিতা না, অন্য কেউ। মামা তাকে জিজ্ঞাসা করলেন, এত রাতে এখানে কেন তুই? কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু খুব নিচু গলায় বলল, ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে। তারপর আবার ঘুরে দাঁড়ালো। মামা ভয় পেয়ে তাকে ঘরে নিয়ে গেলেন। সবাই ভেবেছিল প্রেগনেন্সির জন্য হয়তো ঘুমের ঘোরে হাঁটছে, কিন্তু পরের কয়েকদিনে বিষয়টা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মিতা দিদি মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলতে শুরু করলো, কখনো এমন ভাষায় যা আমরা বুঝতেই পারতাম না, কখনো আবার বলতো কেউ তাকে দেখতে আসে রাতে। একদিন দুপুরে আমি নিজে দেখেছি সে উঠোনে বসে আছে, আর হঠাৎ করে বলছে, তুই আবার কেন এলি? অথচ সেখানে আর কেউ ছিল না। আমরা ডাক্তার দেখানোর কথা ভাবছিলাম, কিন্তু তার আগেই সেই রাতটা আসে।
যেটা আমাদের পুরো পরিবারকে বদলে দেয়। সেদিন সন্ধ্যের পর থেকেই বাড়িতে অদ্ভুত একটা চাপা অস্বস্তি ছিল। কুকুরগুলো বারবার ডেকে উঠছিল, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল। আর মিতা দিদি সারা দিন একটাও কথা বলেনি। রাত প্রায় 11টার দিকে হঠাৎ তার ঘর থেকে ধাক্কার শব্দ এলো। আমরা দৌড়ে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু ভেতরে যেন আসবাবপত্র পড়ে যাওয়ার শব্দ হচ্ছে। মামা দরজা ভেঙে ঢুকতেই আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আজও চোখে লেগে আছে। মিতা দিদি বিছানার কোণে বসে আছে, তার চুলগুলো এলোমেলো, আর সে নিজের পেটের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। মামি তাকে জড়িয়ে ধরতে গেলে সে হঠাৎ করে এমন শক্তিতে তাকে ঠেলে দিল যে মামি প্রায় পড়ে যাচ্ছিলেন। তারপর সে খুব অচেনা কণ্ঠে বলে উঠল, ওটা আমার নয়। আমরা সবাই থমকে গিয়েছিলাম। মামা চিৎকার করে তাকে শান্ত করতে চেষ্টা করলেন, কিন্তু সে তখন একদম অন্যরকম হয়ে গেছে। তার চোখের দৃষ্টি এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল সে আমাদের কাউকেই চিনতে পারছে না। সে বলছিল কেউ তাকে বটগাছের নিচে ডেকেছিল, কেউ তাকে বলেছিল এই বাড়িতে থাকতে। সেই রাতেই গ্রামের এক বয়স্ক লোককে ডাকা হয়, যাকে সবাই এই সব বিষয়ে জানে বলে মানত। তিনি এসে প্রথমে জিজ্ঞাসা করলেন মিথা কোথায় গিয়েছিল কয়েকদিন আগে। যখন শুনলেন সেই বটগাছের দিকে গিয়েছিল, তখন তিনি চুপ করে গেলেন। তারপর তিনি বললেন, আরে এই অবস্থায় কেউ ওই গাছের নিচে যায়? ওই গাছের নিচে অনেক বছর আগে এক গর্ভবতী মহিলা মারা গিয়েছিল, কেউ ঠিক জানে না কিভাবে, কিন্তু তখন থেকেই মাঝে মাঝে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। আমরা এইসব গল্পে পুরো বিশ্বাস করিনি, কিন্তু মিতা দিদির অবস্থা তখন এত অস্বাভাবিক ছিল যে কিছু একটা করতেই হতো। সেই লোকটা কিন্তু মন্ত্র পড়তে শুরু করলেন, আর মিতা দিদি তখন হঠাৎ করে চিৎকার করে উঠল, এমন চিৎকার যে আমি আগে কোনো মানুষের মুখে শুনিনি। সে বলছিল, আমাকে যেতে দে না, যেতে দে আমাকে। তারপর আবার বলছিল, ও ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না। প্রায় আধ ঘন্টা ধরে এই অবস্থা চলল। হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে সে যখন জ্ঞান ফেল, তখন যেন তার কিছুই মনে নেই। সে অবাক হয়ে জিজ্ঞাসা করছিল যে সবাই তার ঘরে কেন। আমরা তাকে কিছু বলিনি, শুধু বলেছিলাম সে অসুস্থ হয়ে পড়েছিল। আশ্চর্যের বিষয়, এরপর আর কখনো সেই অদ্ভুত আচরণ আর দেখা যায়নি। কিন্তু একটা ব্যাপার আজও আমাদের মনে প্রশ্ন হয়ে আছে। যেদিন সে সুস্থ হয়ে উঠল, সেদিন দুপুরে হঠাৎ সে বলল, কাল রাতে কে আমার ঘরের জানলার কাছে দাঁড়িয়েছিল? আমরা সবাই বললাম কেউ না, কিন্তু সে বলল সে পরিষ্কার দেখেছে একটা মহিলা দাঁড়িয়েছিল ভেজা কাপড় পরে, আর তার পেটটাও নাকি ফুলেছিল, ঠিক মিতা দিদির মতো। সে কথাটা শুনে ঘরে এমন নীরবতা নেমে এসেছিল যে কারোর আর কিছু বলার সাহস হয়নি। আর আজও যখন ওই গ্রামের রাস্তা দিয়ে যেতে হয়, তখন বটগাছের দিকে তাকাতে আমার একটা অদ্ভুত ভয় লাগে। যাই হোক, এই ছিল ঘটনা। যদি মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব এই ঘটনাটা তোমার কাছে শোনার জন্য। অবশ্যই ভালো লেগেছে। জানো, এইরকম না হলেও এই রিলেটেড একটা ঘটনা আমার জানা আছে, তোমাদেরকে বলি ছোট করে। পুরো গ্রাম, আর ওই গ্রামের একটাই রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে যেতে গেলে মাঝখানে একটা বিশাল বড় বাঁশঝাড় পড়ে বলতে পারো। মানে বাঁশঝাড়টার এ মাথা থেকে ও মাথা দেখা যায়। সেই বাঁশঝাড়টা দিয়ে হেঁটে গেলে মোটামুটি অনেকটাই সময় লাগবে, ধরে নাও মোটামুটি 400 মিটার। তো যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তিনি একজন মহিলা মানুষ, এবং তিনিও এই ঘটনার মতন প্রেগনেন্ট ছিলেন। তার স্বামী মারা গেছে। সংসার বলতে ওই চাষবাস করেই খান। এর জমিতে হয়তো লঙ্কা তুললো, ওর জমিতে হয়তো ধান কাটলো, এভাবেই। তো তিনি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা কাজ করে খান। গ্রামের দিকে জানোই যে নির্দিষ্ট একটা দিনে হাট বসে, তো ওনাকে সেই হাটে যেতে হতো। ওনার তো আর নিজের কেউ নেই, তো সেই মতো উনি হাটে গেছেন। সবাই তাকে বারণ করেছিল যে এরকম অবস্থায় হাটে যাস না, কিন্তু তিনি শোনেননি। তিনি বলছিলেন যে খাবো কি,
আর না খেলে হবে না। আর তার বর্তমানে একজন ছেলে আছে যার বয়স ওই 3 বছর মতন। তো তাকে রেখে সে হাটে চলে যায়। হাট থেকে উনি বাজার করে সেই বাঁশঝাড় দিয়ে ফেরেন বা বাঁশবাগান দিয়ে ফেরেন। বাঁশবাগান থেকে আসার পরই তার নাকি স্বভাব বদলে যায়। সে কেমন একটা করত, তার খিদে বেড়ে গিয়েছিল। সে অদ্ভুত এক আচরণ করত, নিজের ওই 3 বছরের ছেলেকে যা তাভাবে মারত। এমন মারত যে ছেলেটার পুরো শরীরে দাগ বসে যেত। এমন করতে করতে তার ব্যবহারে আরও পরিবর্তন আসলো। সে তার পেটে হাত দিয়ে বলতো, একে আমি খেয়ে নেব। এরকম কিছুদিন চলার পরে সেই পাড়ারই একজন ছিলেন যিনি এইসব ঝাড়ফুঁক করতে জানতেন। তাকে বলা হলো, যদিও সে জানতো বিষয়টা, কিন্তু অতটা মাথায় নেয়নি। তারপরে তাকে যখন ডেকে আনা হলো, সে তখন তার কিছু শক্তি বলে দেখলো বা শক্তি বলে জানলো যে সেই বাঁশবাগান থেকে আসার পথে তাকে এক জিনে আছড় করেছে বা জিনে ধরেছে, আর সেই জিন চাই তার পেটের বাচ্চাটাকে নিয়ে যেতে। যাই হোক, এরপরে উনি যজ্ঞের ব্যবস্থা করলেন। সেই যজ্ঞ বলে উনি সেই জিনের সঙ্গে কথা বললেন। সেই কথা বলার পরে জিন তো কিছুতেই যাবে না। শেষমেশ উনি অনেক কিছু করে সেই জিনকে ভয় দেখিয়ে তাকে যেতে বাধ্য করেন। কিন্তু জিন নাকি যাওয়ার আগে বলে যায় যে সে কিছু না কিছু নিয়ে যাবেই, কোনো না কোনো ক্ষতি করবেই। যাই হোক, তারপরে তো আর কিছু হয়নি। কিন্তু সেই মহিলা যখন আবার তার বাচ্চার জন্ম দেন, তখন সেই বাচ্চাটার কবজি থেকে, মানে আমাদের হাতের একটু ওপর থেকে কাটা ছিল, মানে তার একটা হাত ছিল না। ভাবতে পারছো কতটা বাজে একটা ব্যাপার? সে বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে? একটা হাত নিয়ে সে কীভাবে সারভাইভ করবে? খুব কষ্টর বিষয়। যাই হোক, এই একটা ঘটনা আমার জানা ছিল, তোমাদেরকে বললাম। তো এমন পৃথিবীতে অনেক ঘটনায় ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, যেগুলোর ব্যাখ্যা পেতে গেলে আমাদের অনেক ভাবতে হবে, অনেক যুক্তি দিয়ে মেলাতে হবে, কিন্তু কোনো যুক্তিই মেলে না। যাই হোক, এই ছিল ঘটনা। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা, আমি প্রশান্ত। আমি আজকে যে ঘটনাটা তোমাকে বলবো, এই ঘটনাটা শুনলে অনেকের হয়তো মনে হতে পারে যে আমি হয়তো বাড়িয়ে বলছি, কিন্তু যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা যে কতটা অস্বাভাবিক ছিল সেটা শুধু সেই রাতের উপস্থিত মানুষগুলোই জানে। ঘটনাটা মোটামুটি 8-9 বছর আগের। শীতের শেষের দিকের এক সন্ধ্যা। আমাদের এক আত্মীয়ের বিয়ে ছিল। গ্রামের বাড়িতে বিয়ে, চারিদিকে আলো, প্যান্ডেল, রান্নার গন্ধ, মাইক থেকে ধীরে ধীরে বাজছে বিয়ের গান, সব মিলিয়ে একদম স্বাভাবিক আনন্দের পরিবেশ। বর ছিল আমাদের দূর সম্পর্কের দাদা, খুব শান্ত স্বভাবের মানুষ, চাকরি করত বাইরে। বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছে। সকাল থেকে বাড়িতে প্রচুর লোকজন, সবাই ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ অতিথিদের দেখছে, কেউ আবার বরফে সাজানোর কাজ করছে। বিকেলের দিকে যখন বরকে গায়ে হলুদ থেকে তুলে এনে ঘরে বসানো হলো, তখনও সবকিছু একদম স্বাভাবিক ছিল। সে সবার সঙ্গে হাসছিল, কথা বলছিল, মাঝে মাঝে বন্ধুরা মজা করছিল। কিন্তু সন্ধ্যের একটু আগেই হঠাৎ করেই প্রথম অদ্ভুত ব্যাপারটা শুরু হয়। বরকে যখন নতুন পাঞ্জাবি পরিয়ে চেয়ারে বসানো হয়েছে, তখন হঠাৎ সে একদম চুপ হয়ে গেল। আগে যেভাবে হাসছিল, কথা বলছিল, সব বন্ধ। প্রথমে সবাই ভাবল হয়তো নার্ভাস হয়েছে। বিয়ের আগে অনেকেই এমন করে। কিন্তু কয়েক মিনিট পর লক্ষ্য করলাম সে যেন কারোর দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই জায়গায় আসলে কেউ নেই। তার চোখ দুটো একদম স্থির হয়েছিল দরজার পাশের অন্ধকারের কোণটার দিকে। তার ছোট ভাই তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? সে প্রথমে কোনো উত্তর দিল না। তারপর খুব নিচু গলায় বলল, ও দাঁড়িয়ে আছে,
সবাই অবাক হয়ে গেল। কে দাঁড়িয়ে আছে? জিজ্ঞেস করলে সে বলল, ওই যে লাল শাড়ি পরে আছে। ঘরে উপস্থিত সবাই তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল, কারণ সেখানে তো কেউ ছিল না। প্রথমে ভেবেছিলাম হয়তো মজা করছে, কিন্তু তার চোখের চাহনি দেখে মনে হচ্ছিল যে সত্যিই কাউকে দেখছে। তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো এবং দরজার দিকে হাঁটতে লাগলো, যেন কারোর পেছনে যাচ্ছে। তার মা দ্রুত তাকে ধরে বলল, কোথায় যাচ্ছিস? কিন্তু সে এমনভাবে মাকে সরিয়ে দিল যেটা তার স্বভাবের সাথে একদম মেলে না। সে খুব শান্ত মানুষ, কখনো এমন রুক্ষ আচরণ করে না। কয়েকজন মিলে তাকে আবার বসিয়ে দিল, তখনও সে একই দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে খুব অদ্ভুত একটা কথা বলল, আজ বিয়ে হবে না। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সবাই ভাবলো হয়তো চাপের কারণে এমন বলছে, কিন্তু কয়েক মিনিট পর তার আচরণ আরো অদ্ভুত হতে লাগলো। সে নিজের সাথে নিজের মতো করে কথা বলতে শুরু করলো, কখনো হাসছে, কখনো আবার যেন কারোর সাথে তর্ক করছে। তার এক বন্ধু মজা করে বলল, ভূত দেখছিস নাকি? এই কথা শুনে সে এমনভাবে তার দিকে তাকালো যে ঘরে থাকা সবাই চুপ হয়ে গেল। সে দৃশ্যটা ছিল একদম আলাদা, যেন সে আমাদের পরিচিত মানুষই না। তারপর সে ধীরে ধীরে বলল, তোমরা কেউ ওকে দেখছো না? এইবার সত্যি সবার গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ সে একই কথা বারবার বলছে। লাল শাড়ি পরা একজন মহিলা দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাড়ির বয়স্করা তখন একটু চিন্তিত হয়ে পড়ল। কেউ বলল হয়তো শরীর খারাপ লাগছে, কেউ বলল একটু জল খাওয়াও। তাকে জল দেওয়া হলো, কিন্তু সে গ্লাসটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো, যেন বুঝতেই পারছে না এটা কি। তারপর হঠাৎ সে গ্লাসটা মাটিতে ফেলে দিল। তার মা কাঁদতে শুরু করলো। এই সময় বাড়ির একজন বৃদ্ধ কাকা ধীরে ধীরে বললেন, ওকে বাইরে নিয়ে চলো তো। আমরা কয়েকজন মিলে তাকে উঠিয়ে উঠোনে নিয়ে এলাম। উঠোনে তখন আলো, লোকজন, মাইক বাজছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে আনার পরেও সে একদম স্বাভাবিক হলো না, বরং সে মাথা ঘুরিয়ে বারবার পেছনের অন্ধকারের দিকটার দিকে তাকাচ্ছিল। তারপর হঠাৎ সে বলল, ও ওখানে চলে এসেছে, ও চলে এসেছে। এইবার সত্যি চারপাশে একটা ভয় ছড়িয়ে পড়ল, কারণ সে যে জায়গাটার দিকে ইশারা করছিল সেখানে একটা পুরনো আম গাছ ছিল। আর গ্রামের অনেকেই আগে থেকে বলতো ওই গাছটা নাকি ঠিক স্বাভাবিক নয়। যদিও আমরা কেউ ওইসব বিশ্বাস করতাম না, কিন্তু সেই মুহূর্তে ঘটনাটা এমন অদ্ভুত হয়ে উঠেছিল যে কেউই ঠিকভাবে কিছু বুঝতে পারছিল না। এরপর সবচেয়ে অস্বাভাবিক ঘটনাটা ঘটল, যখন তাকে আবার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সে হঠাৎ থেমে গেল এবং খুব ধীরে ধীরে এমন একটা কণ্ঠে কথা বলল যেটা তার নিজের কণ্ঠের মতো লাগছিল না। সে বলল, আজ ওকে আমি নিয়ে যাব। কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ সেই গলাটা ছিল ভারী আর কর্কশ, একদম অন্যরকম। তারপর সে হঠাৎ মাটিতে বসে পড়ল এবং হাসতে শুরু করলো। সে হাসিটা এত অস্বাভাবিক ছিল যে বাড়ির অনেকেই তখন সত্যি ভয় পেয়ে গেছে। কেউ একজন গ্রামের পুরোহিতকে ডাকার কথা বলল, কিন্তু এর মধ্যেই বর আবার একদম চুপচাপ হয়ে গেল। তার মাথা নিচু, চোখ বন্ধ। প্রায় 5 মিনিট সে এভাবেই বসেছিল। তারপর ধীরে ধীরে মাথা তুলে চারপাশে তাকালো, যেন কিছুই জানে না। সবাই তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু সে বলল তার কিছুই মনে নেই। সে শুধু বলল মাথাটা খুব ভারী লাগছিল। আশ্চর্যের বিষয়, সেই মুহূর্ত থেকে সে আবার একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করলো। পরে অনেক আলোচনা হলো। কেউ বলল হয়তো চাপের কারণে এমন হয়েছে, কেউ বলল হয়তো শরীর খারাপ ছিল। কিন্তু যারা সেই সময় তার চোখের চাউনি দেখেছিল তারা আজও বলে সেটা কোনো সাধারণ ব্যাপার ছিল না, কারণ পুরো ঘটনাটা চলেছিল প্রায় 40 মিনিট। আর সেই সময় সে যে কথাগুলো বলেছিল সেগুলো এত অদ্ভুত ছিল যে সেগুলো আজও গ্রামের অনেকেই ভুলতে পারেনি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, পরের দিন সকালে যখন বাড়ির উঠোন পরিষ্কার করা হচ্ছিল তখন আম গাছের নিচে একটা পুরনো লাল শাড়ির ছেঁড়া অংশ পাওয়া যায়। কেউ বলতে পারেনি সেটা কোথা থেকে এলো,
কারণ বাড়ির কোনো মহিলার এমন শাড়ি ছিল না। আর সে ঘটনার পর থেকে বর নিজেও মাঝে মাঝে বলতো যে বিয়ের আগের সেই সন্ধ্যার প্রায় 1 ঘন্টা তার জীবনের একদম ফাঁকা একটা সময়, সে কিছুই মনে করতে পারে না। সে রাতের পর আর কখনো এমন ঘটনা ঘটেনি। বিয়েও ঠিকমতো হয়ে যায়, সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যারা সেদিন উপস্থিত ছিল তারা জানে যে বিয়ের আসরে সে অদ্ভুত আচরণটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। আর ঠিক কী ঘটেছিল সেটা হয়তো কোনোদিনই পুরোপুরি আর জানা যাবে না। তো দাদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। একদম, অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগবে না কেন? এত সুন্দর ঘটনা ভালো লাগবে না? তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা, অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে এই ঘটনাটা লিখে পাঠাবো, কিন্তু সত্যি কথা বলতে না, আমার অতটা সাহসী বলতে পারো হচ্ছিল না। কারণ ঘটনাটা আমার নিজের সঙ্গে ঘটা নয়। ঘটনাটা আমাকে বলেছিল এক রিক্সা চালক। নামটা আমি ইচ্ছে করেই বলছি না, কারণ সে আজও বলে দাদা আমার নামটা বলবেন না। কিন্তু আমি জানি সেদিন রাতে কি হয়েছিল। লোকটা ছিল একেবারে সাধারণ মানুষ, বয়স 40-এর কাছাকাছি। সারাদিন রিক্সা চালিয়ে যা পেত তাই দিয়েই সংসার চলত। বাড়িতে ছিল তার বউ আর ছোট একটা মেয়ে। প্রতিদিনের মতোই সে ভোরে বেরোতো, রাত করে ফিরত। সেই দিনটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। সারাদিন শহরের এদিক ওদিক যাত্রী নিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু সেদিন ভাগ্য খুব একটা ভালো ছিল না। সন্ধ্যা পর্যন্ত তেমন ভাড়া পায়নি, তাই সে ঠিক করলো আর একটু রাত পর্যন্ত দাঁড়াবে। শহরের স্টেশন চত্বরের কাছে একটা জায়গা আছে যেখানে রাতেও মাঝে মাঝে যাত্রী পাওয়া যায়। রাত তখন প্রায় 10:30। দোকানপাট সব বন্ধ, শুধু 2-1টা চায়ের দোকান খোলা। লোকটা তার রিক্সাটা রাস্তার ধারে দাঁড় করিয়ে বসেছিল। তখনই এক ভদ্রলোক এসে বললেন, রিক্সা যাবে? সে বলল, কোথায় যাবেন? লোকটা একটা দূরের পাড়ার নাম বলল। জায়গাটা খুব একটা লোকালয় নয়, একটু নির্জন ধরনের, কিন্তু ভাড়া ভালো দেবে শুনে সে রাজি হয়ে গেল। ভদ্রলোকটা উঠে বসতেই সে লক্ষ্য করল লোকটার গলাটা কেমন যেন কর্কশ আর মুখটা খুব ফ্যাকাশে। তবু সে বিশেষ কিছু ভাবেনি। রাতের অন্ধকারে অনেক সময় মানুষকে এমনই লাগে। রিক্সা চলতে শুরু করলো। প্রথমে রাস্তা ছিল আলো আঁধারির, 2-1টা গাড়ি যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে রাস্তাটা ফাঁকা হয়ে গেল। চারিদিকে শুধু গাছ আর অন্ধকার। তখনই লোকটা পেছন থেকে খুব ধীরে বলল, তুমি কি রাস্তা দিয়ে প্রায় যাও? রিক্সা চালক বলল, হ্যাঁ বাবু, মাঝে মাঝেই যাই। লোকটা আবার বলল, এই রাস্তার একটা জায়গা আছে যেখানে কেউ দাঁড়ায় না, জানো? রিক্সা চালক হাসতে হাসতে বলল, এইসব কথা শুনে ভয় পেলে তো রিক্সা চালানো যাবে না বাবু, তাই আমরা কি করব বলুন, শুনেছি অনেকবার। কিন্তু তখনই সে লক্ষ্য করল একটা অদ্ভুত ব্যাপার। এতক্ষণ ধরে লোকটা কথা বলছে, কিন্তু রিক্সার পেছনে যেন কোনো ওজনই নেই। সাধারণত একজন মানুষ উঠলে রিক্সাটা একটু ভারী লাগে, কিন্তু সেদিন যেন একেবারে ফাঁকা। প্রথমে সে ভাবল হয়তো ক্লান্তির জন্য এমন লাগছে, কিন্তু একটু পর সে আবার বুঝতে পারল সত্যিই যেন কোনো ওজন নেই। তখন তার মনে একটু অস্বস্তি হলো। সে পেছন ফিরে একবার তাকাতে গেল, কিন্তু ঠিক সেই সময় লোকটা বলল, পেছনে তাকিও না। কথাটা এমনভাবে বলল যে তার হাত কেঁপে উঠল। তবু সে কিছু বলল না। একটু পর রাস্তার একটা বাঁকের পাশে এসে লোকটা বলল, এখানেই থামাও। জায়গাটা ছিল একেবারে অন্ধকার। রাস্তার একপাশে বড় বড় গাছ আর অন্য পাশে ঝোপঝাড়। রিক্সা থামতেই লোকটা নামলো, কিন্তু নামার সময়ও যেন কোনো শব্দ শুনতে পেল না, যেন কেউ নামেইনি। তারপর লোকটা বলল, ভাড়া কত? রিক্সা চালক বলল, দেন না বাবু আপনার মতো করে।
লোকটা পকেট থেকে টাকা বের করে তার হাতে দিল। সে হাত বাড়িয়ে নিতেই বুঝল তার হাতটা যেন অনেক ঠান্ডা। তারপর সেই লোকটা বলল, তুমি এখনই চলে যাও, এখানে দাঁড়িও না। রিক্সা চালক আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত রিক্সা ঘুরিয়ে ফিরে আসতে লাগলো। কিন্তু ঠিক তখনই সে শুনল পেছন থেকে কেউ খুব আস্তে বলছে, থামো। সে ভেবেছিল হয়তো লোকটা আবার ডাকছে, কিন্তু পেছন ফিরে দেখল রাস্তার মাঝে কেউ দাঁড়িয়ে নেই। তখনই তার বুকের ভেতরটা ভকভক করতে লাগলো। সে আরও জোরে জোরে প্যাডেল মারতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ টের পেল রিক্সাটা আবার ভারী হয়ে গেছে, যেন কেউ পেছনের সিটে বসে আছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করল, আর তখনই তার গাটা ঠান্ডা হয়ে গেল। রিক্সার পেছনে সেই লোকটাই বসে আছে, কিন্তু এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মুখটা একেবারে সাদা, চোখ দুটো অদ্ভুতভাবে বড় বড়, আর ঠোঁটে একটা ফ্যাকাশে হাসি। রিক্সা চালক ভয় চিৎকার করে উঠল। সে জোরে জোরে প্যাডেল মারতে লাগলো, কিন্তু রিক্সা যেন এগোতেই চাইছে না। লোকটা তখন খুব আস্তে গলায় বলল, ভয় পেও না, আমি তো আগেও বলেছিলাম পেছনে তাকিও না। সেই কথা শুনে তার শরীর কাঁপতে লাগলো। সে আর কিছুই না বলে শুধু প্যাডেল মারতে লাগলো। কিছুক্ষণ পরে হঠাৎ সে টের পেল রিক্সাটা আবার হালকা হয়ে গেছে। সে থামিয়ে পেছনে তাকালো। এবার সত্যিই কেউ নেই, পুরো রাস্তাটা ফাঁকা। তখন সে আর এক মুহূর্তও দাঁড়ায়নি, সোজা শহরের দিকে চলে এলো। স্টেশন চত্বরে পৌঁছে যখন আলো আলো জায়গায় এলো, তখন তার একটু সাহস হলো। সে পকেটে হাত দিয়ে সেই ভাড়ার টাকাটা বের করলো। সে ওখানে থাকা একটা পাশের চায়ের দোকানে গিয়ে বসল। দোকানদার তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। সে পুরো ঘটনাটা বলতেই দোকানদার চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি ওই বাঘের কাছে গিয়েছিলে? রিক্সা চালক মাথা নাড়ল। দোকানদার তখন বলল, কি করেছেন এটা জানেন না? কয়েক বছর আগে ওই জায়গায় এক লোক রাতে দুর্ঘটনায় মারা যায়। সে নাকি রিক্সা করে ফিরছিল। কথাটা শুনে রিক্সা চালকের শরীর কাঁপতে লাগলো। সে আর কিছু না বলে সেই রাতেই বাড়ি চলে গেল। কিন্তু আসল ভয়টা শুরু হয় তার পরের দিন থেকে। কারণ সে যেদিনই রাতে ওই রাস্তার কাছাকাছি যেত, তার মনে হতো কেউ যেন পেছন থেকে খুব আস্তে বলছে, পেছনে তাকিও না। আর আশ্চর্যের ব্যাপার, সে যতবারই সেই কথাটা শুনেছে ততবারই তার রিক্সা হঠাৎ ভারী হয়ে গেছে, যেন কেউ আবার উঠে বসেছে। তাই এই পৃথিবীতে কখন যে কোন মানুষের সঙ্গে কি ঘটে যাবে তার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না। এই ঘটনাটাও ঠিক তেমনই ঘটেছিল। সেই রিক্সা চালক কাকুকে আমি বলেছিলাম যে এরপরে কি তার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। সে বলেছিল আরও ঘটনা ঘটেছে, কিন্তু এমন ঘটেনি। সেগুলো যেগুলো ঘটেছে একদম ডিরেক্ট ঘটেছে, মানে সে সামনাসামনি দেখেছে। তাকে বলাতে সে সেই ঘটনাটাও আমাকে বলেছে। এই ঘটনাটা আমি তোমাকে আজকে প্রথম পাঠালাম, সেই ঘটনাটাও আমি তোমাকে পরে পাঠিয়ে দেব। যাই হোক, এই ছিল আমার ঘটনা। অমিতদা, যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো এই ঘটনাটা শোনার জন্য। আর সেই কাকুটাও এখন মোটামুটি অনেকটা বয়স্ক হয়ে গেছেন, ওনাকেও আমি এই ঘটনাটা শোনাবো। তাই আমি অপেক্ষায় আছি, তুমি প্লিজ পড়ে শুনিও। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের তৃতীয় ঘটনা। বলতে পারো দারুণ একটা ঘটনা। আর আমাদের এই ছিল আজকের 3টি ঘটনার একটা জমজমাট এপিসোড। আমি জানি তোমাদের ভালো লেগেছে, তাও তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমরা কিন্তু কমেন্ট করছো না খুব বেশি বেশি করে তোমরা কমেন্ট করো। 10:45-এ আসার চেষ্টা করো। তোমাদের কমেন্টই তো আমাদেরকে মোটিভেট করে। আরও বেশি কমেন্ট দরকার। তোমরা যেমনটা করতে সেটা তো করছোই, কিন্তু আরও বেশি দরকার। 10:45-এ আসো, যাতে আমি আরও মোটিভেট হই। তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে, আমি জানি। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে মুসলিমা খাতুন, সেকেন্ড কমেন্ট করেছে সিকেএস এডিটিং, থার্ড কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, তারপরে কমেন্ট করেছে নন্দিনী রয়, আকাশ ভাই, সুমন্ত দাস, লক্ষ্মণ অধিকারী, পাপড়ি দোলা, সঙ্গীতা মজুমদার, ইটস প্রিয়াজ, এসকে আরাফুল হোসেন, দীপ মণ্ডল, বৃষ্টি মজুমদার, শ্রীমান দে। এফএফএ লিখেছে, দাদা কিউএনএ ভিডিও কখন করবে? করব, 1 লক্ষ কমপ্লিট হোক তারপরে কমেন্ট করেছে মধু, লিখেছে দারুণ লাগছে দাদা। আমি গুড্ডু, কেমন আছো? ভালো থেকো, আর তোমার গলায় জাদু আছে। একদম, থ্যাংক ইউ।
তারপরে কমেন্ট করেছে রোস্টার বয় রকি, সোমা দাস, সৌমেন মাইতি, সুস্মিতা শিকারি, মৌসুমি ব্লগস লিখেছে, হাই অমিত ভাই, 18ই মার্চ আমার ছেলে ঋষভের জন্মদিন, প্লিজ তুমি ওকে একটু উইশ করো, তাহলে আমার ছেলে খুব খুশি হবে। হ্যালো ঋষভ, অ্যাডভান্স শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। আশা করছি তুমি সেই দিনটা খুব ভালো করে কাটাবে এবং অবশ্যই মায়ের কথা শুনবে। দীর্ঘজীবী হও আর অনেক অনেক আশীর্বাদ রইল আমাদের এই পরিবারের পক্ষ থেকে। তারপরে কমেন্ট করেছে বাসন্তী মণ্ডল, তন্নি হালদার, সুমন্ত নন্দী, শিখা হালদার, মরি পাল, রত্না রয়, মৌ কীর্তনিয়া, সমীর সরকার, সুমিত ঘোষ, গীতা গোস্বামী লিখেছে, সোনা ভাই তোমার ঘটনা শুনছি, জানি তোমার ঘটনা সুন্দর হবে আর ভালো হবে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রণদীপ, শিহাব শাফিরুদ্দিন, রোহিত সান্ত্রা লিখেছে, একটু দেরি হয়ে গেল কিন্তু চলে আসলাম তোমার ভৌতিক কথা শুনতে, একদম। তারপরে কমেন্ট করেছে রানিং ফর ডিফেন্স লিখেছে, দাদা জয় হিন্দ, আমি ট্রেনিং সেন্টার থেকে শুনছি, একদম জয় হিন্দ। তারপরে কমেন্ট করেছে অন্তিম স্যাড মোমেন্ট দীপশ্রী দাস, সুরজিৎ, মিস্টার আশিক লিখেছে, আজকে খুব ভালো লাগলো ঘটনাগুলো, 3 মিনিট লেট করে ফেলেছি, নো প্রবলেম, কিন্তু আসো। তারপরে কমেন্ট করেছে জয় দাস, বিজয় লিখেছে, অমিতদা চলে আসলাম, ভৌতিক কথা পরিবারের ঘটনাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছি মিঠু দত্ত, বৈষ্ণবী দেবী দাসী লিখেছে, এটা নতুনত্ব হেডিং, ঘটনা শুনে মনে হচ্ছে জাস্ট সুপার, একদম একদম। তারপরে কমেন্ট করেছে বিকি বাগচি, অমিতা ঠাকুর, অমিত মুখার্জি, আনারুল লিখেছে, হ্যালো অমিতদা, ভৌতিক কথায় নতুন যুক্ত হলাম, আমার নামটা একটু হাই করে বলে দেবেন, আনারুল, হাই আনারুল। তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি, সুশান্ত সাহা, আদিবা মিম, মলয় চক্রবর্তী, সাথী, ডিজে ব্লগার অনিশ লিখেছে, কালবৈশাখী শুরু হয়ে গেল, অসাধারণ লাগছে এই ওয়েদারে ঘটনা শুনতে, একদম বৃষ্টির দিন মানেই তো একদম জমজমাট, ঘরে শুয়ে থেকে বৃষ্টির দিনে ভৌতিক ঘটনা একটা আলাদাই আমেজ। যাই হোক, এই ছিল আমাদের আজকের শাউট আউট পর্ব, আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।